মিস্টার জারিফ চৌধুরী, এই মুহূর্তে নিচে গিয়ে সবাইকে বলুন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না এবং আপনার পক্ষে কোনোভাবেই আমাকে বিয়ে করা সম্ভব না। আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি গোপনে বিয়ে করেছেন এবং সে মা হতে চলেছে। কথাটা খুব সিরিয়াসভাবে বলবেন যেন সবাই এই বিয়েটা ভেঙে দেয়। বুঝতে পেরেছেন? কথাগুলো বলেই ইনায়া ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো চিন্তিত মনে। অপর পক্ষ থেকে কি উত্তর আসবে তার তো জানা নেই, ভাবমূর্তিও বোঝা যাচ্ছে না। বেশ চুপচাপ মানুষটা, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিক্ষেপ করা সোজা তার পায়ের জুতার দিকে। ইনায়ার কথায় কোনো প্রতিক্রিয়া জানালো না, গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে আছে। ভ্রু কুঁচকালো ইনায়া। মানুষটা কি কালা? কোনো কিছু শোনে না কিছু? এমন সিরিয়াস কথার কোনো প্রতিক্রিয়া নেই। ইনায়া জারিফের সামনে হাতে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো, কি ভাবছেন? আমার কথা কি কিছু শুনতে পেয়েছেন আপনি? বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে, দ্রুত নিচে যান আর কথাগুলো বলুন। জারিফ এবার সোজা হয়ে দাঁড়ালো, প্যান্টের দুই পকেটে হাত গুজে সরাসরি ইনায়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ইনায়ার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, আমি কানে কম শুনি না, জাস্ট বোঝার চেষ্টা করছি আপনি পাগল নাকি অসুস্থ মস্তিষ্কের। কথাটা ইনায়ার পেস্টেজে লাগলো। একটা ছেলে কিনা তাকে পাগল বলে অপমান করলো, সে আবার ভ্রু কুচকালো, কৌতূহলের মুখে দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, আমাকে পাগল বা অসুস্থ মনে হওয়ার কারণ কি আপনার? কোন দিক থেকে আমাকে পাগল মনে হয়? জারি পায়ের সামনে থাকা জুসের বোতলে লাথি মেরে খানিকটা দূরে সরিয়ে দিয়ে ইনায়ার দিকে তাকিয়ে খুব সিরিয়াসভাবে বলল, কোনো সুস্থ মানুষের কথাবার্তা তো এমন হওয়ার কথা নয়। আমার একটা মান সম্মান আছে, ওকে? আমি গিয়ে সবার মাঝে বলবো আমার গার্লফ্রেন্ড আছে, তাকে বিয়ে করেছি, সে প্রেগনেন্ট। এটা আদৌ পসিবল? তো এইসব না বললে বিয়ে ভাঙবে কিভাবে? অলরেডি বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, নিচে গেলেই বিয়ে হয়ে যাবে আমাদের। জারিফ ডান হাত প্যান্টের পকেট থেকে বের করলো, চুলে হাত বুলিয়ে ইনায়ার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করলো, আপনি কি প্রেগনেন্ট? কথাটা শুনেই ইনায়ার মুখ হাঁ হয়ে গেল, দুই ঠোঁট ফাঁকা হয়ে গেল। নীল আকাশে যেন ভেঙে তার মাথায় পড়ল। এমন ভয়ঙ্কর কথা সে জীবনেও শোনেনি। এই মানুষটা তো মারাত্মক ঠোঁটকাটে স্বভাবের। ছি, এত জঘন্য প্রশ্ন করলো কিভাবে? একদমই তো মেয়েদের সম্মান দিতে জানেন না দেখছি। ইনায়া বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললেন আপনি? এত বড় ফালতু প্রশ্ন করলেন কিভাবে? হ্যাঁ, আপনি তো খুব খারাপ দেখছি। আপনি আমাকে এত বড় ফালতু প্রপোজাল দিলেন কিভাবে? হ্যাঁ, আপনি নিচে বলুন আপনার বয়ফ্রেন্ড আছে, তাকে গোপনে বিয়ে করেছেন, আর আপনি প্রেগনেন্ট। তাহলেই তো ঝামেলা মিটে যায়। এত কাহিনী করার তো কিছুই নেই। এইসব বললে কেউ বিশ্বাস করবে না, ভাববে আমি মিথ্যা বলছি, কারণ ওরা জানে আমার চরিত্র অনেক ভালো, তাই আপনাকে বলতে বলেছি, আপনার কথা বিশ্বাস করতে পারে। জারিফ ইনায়ার কথাবার্তা শুনে রীতিমতো যেন ভড়কে গেল। এই মেয়েটা এসব কী বলছে? আশ্চর্য তো, মেয়েটা কি সত্যি পাগল নাকি মাথায় গন্ডগোল আছে? না হলে এত উল্টোপাল্টা কথাবার্তা কেউ বলে নাকি? জারিফ আবারও সিরিয়াস মোডে বলল, আপনার চরিত্র ভালো, আর আমার চরিত্র কি খুব খারাপ যে আমার কথা বিশ্বাস করবে? দেখুন, আপনি একটা ছেলে, আপনি যাই বলুন না কেন কেউ প্রেশার দিবে না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমি একটা মেয়ে, বিয়ে ভাঙার কথা কিছুতেই বলতে পারবো না। দেখুন, আমার পক্ষে কিছুই বলা পসিবল নয়। যা বলার নিজে গিয়ে বলুন, আর এখনই বলুন, যান। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে এই বিয়েতে সম্পূর্ণ মত আপনার, কিন্তু আমার মত নেই, বুঝতে পেরেছেন? আমার বয়ফ্রেন্ড আছে, অন্যের গার্লফ্রেন্ড বিয়ে করা কি খুব গর্বের কাজ? ইনায়ার কথা শুনে জারিফের মেজাজ বাজেভাবে বিগড়ে গেল, রীতিমতো আত্মসম্মানে লাগলো। সে চোয়াল শক্ত করে বলল, এক্সকিউজ মি, কি নাম যেন আপনার? আয়া, রাইট? শুনুন মিস আয়া, আমার কখনোই কল্পনাতেও ছিল না নিজের থেকে 3 গুণ বয়সী বড় কোনো মহিলাকে বিয়ে করতে হবে। কিন্তু আমার কপাল কতটা জঘন্য হলে একটা ছেলে হয়েও নিজের চেয়ে বয়সে বড় মহিলা বিয়ে করতে হচ্ছে, চিন্তা করুন। জারিফের কথা শেষ হতেই ইনায়া অগ্নিচোখে জারিফের দিকে তাকিয়ে বলল, ও হ্যালো, আমার নাম ইনায়া, নট আয়া, ক্লিয়ার? আর আপনি কোন আক্কেলে আমাকে আপনার থেকে 3 গুণ বয়সী বড় মহিলা বলছেন? এখনো পর্যন্ত কোনো মানুষ বিশ্বাসই করে না যে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। যে দেখে সেই বলে তুমি কোন ক্লাসে পড়ো।
আমি যখনই বলি অনার্স থার্ড ইয়ার, মানুষ হাই হুতাশ করে বলে এটা কিভাবে সম্ভব। দেখে তো একদমই বাচ্চা লাগে। দেখে বোঝারই উপায় নেই তুমি অনার্স থার্ড ইয়ারে পড়ো। নিশ্চয়ই খুব কম বয়সে স্কুলে গিয়েছিলে, নিশ্চয়ই অনেক মেধাবী স্টুডেন্ট। আর আপনি কিনা বলছেন আমি আপনার চেয়ে বয়সে 3 গুণ বড়। তাই আমার চেয়ে 3 বছরের বড় আপনি। লজ্জা করলো না নিজের চেয়ে বয়সে ছোট বাচ্চা একটা ছেলেকে বিয়ে করতে রাজি হতে? ভোটার আইডি কার্ডে মিস্টেক করে আমার বয়স কয়েক গুণ বেশি দেওয়া হয়েছে, বুঝেছেন? তার মানে এই না যে আমার বয়স আসলেই অনেক বেশি, ওটা সংশোধন করতে দেওয়া হয়েছে। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ আছে? এনিওয়ে, আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, বিয়ে আমি একটা চাপে পড়ে করতে রাজি হয়েছি, এটা ঠিক। কিন্তু আমি কখনোই এই বিয়ে মেনে নিব না। একটা কথা মাথায় রাখবেন, আমার গার্লফ্রেন্ড আছে, অনেক সুন্দরী গার্লফ্রেন্ড। তাছাড়াও শহরের সমস্ত সুন্দরী মেয়েরা আমার পিছনে পিছনে ঘোরে। সেসব রেখে আপনাকে দেখে মাথা ঠিক না থাকার কারণ নেই। এনায়া 2 পা এগিয়ে জারিফের আরেকটু কাছে গিয়ে তর্জনী উঠিয়ে বলল, আমার পিছে 64 জেলার ছেলেরা ঘোরে, বুঝতে পেরেছেন? তাদের ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার মাথার ঘুরান্টি দিবে। এমন কোনো দিন নেই যে প্রেমের প্রপোজাল পাইনি আমি। কেউ ইউএসএ ফ্যামিলি সহ সেটেল, কেউ বিসিএস ক্যাডার, কেউ ব্যাংকার, কেউ শিল্পপতি। সেখানে আপনার মতো ছেলের কোনো চান্স আছে? আমিও ফ্যামিলির চাপে পড়ে বিয়েটা করতে রাজি হয়েছি। এনায়ার কথা শুনে জারিফ কপাল কুচকালো, ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকালো, এমনভাবে ঠোঁট বাঁকালো যার মানে একটা কথাও বিশ্বাসযোগ্য নয়। এনায়ার আরও বেশি প্রেস্টেজে লাগলো। ছেলেটা মুখ বাঁকিয়ে তাকে অপমান করে দিল। এনায়া ভারী মুখভঙ্গি নিয়ে বলল, কি হলো, আপনি মুখ বাঁকালেন কেন? জারিফ শার্টের হাতটা গোটাতে গোটাতে বলল, তো যান, গিয়ে বাসায় বলুন আমি কোনো বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার পিছনে বিসিএস ক্যাডাররা ঘোরে। তো যান, আপনিও গিয়ে বলুন আপনার বিশ্ব সুন্দরী প্রেমিকা আছে, তাকে বিয়ে করবেন। বলেছি, না শুনলে কি করব আমি? বাবা কথা দিয়ে ফেলেছে, সেই কথার নড়চড় হবে না। হঠাৎ ইনায়া বলে উঠল। জানোয়ারের বাচ্চা একটা। কথাটা জারিফের কানে যেতেই জারিফ যেন ভড়কে গেল। সে কি ঠিক শুনল? তার বাবা এই কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে ওর, যার মুখের ভাষা কিনা কোনো ঠিক নেই। এইভাবে গালি দিচ্ছে। বিয়ের আগে যদি এইভাবে তাকে গালি দেয় তাহলে বিয়ের পরে কি করবে আল্লাহ জানে। চিন্তা করা যায়। জারিফের ইচ্ছা করছে কষিয়ে ইনায়ের গালে একটা থাপ্পড় দিতে। খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বলল, কি কি বললেন আপনি? ইনায়া যেন কিছুই জানে না, খুব অবাক হওয়ার ভান করে বলল, কি বললাম আমি? গালি দিলেন কাকে? ইনায়া ওনার মুড়ো দিয়ে বাতাস নিতে নিতে বলল, কারণকে গালি দিয়েছি। সময় নেই, অসময় নেই, চলে যায়। এরই মাঝে আকাশ থেকে বর্ষণ শুরু হলো। গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। জারিফ আর ইনায়া দুজনেই আকাশের দিকে তাকালো। চাঁদ কখনো মেঘে ঢেকে গেল তারা বুঝতেই পারেনি। আকাশ কৃষ্ণরূপ ধারণ করেছে। জারিফ বলল, বৃষ্টি হচ্ছে, আমি নিচে যাচ্ছি। আপনার কিছু বলার থাকলে আপনার ফ্যামিলিকে নিজে গিয়ে বলুন। ইনায়া আরেক পা এগিয়ে জারিফের আরেকটু সামনে আসতেই ছাদের স্যাঁতস্যাঁতে জায়গায় পা পিছলে পড়ে যেতে নিলে জারিফ ইনায়ার হাত ধরে ফেলল। ইনায়া পেছন দিকে খানিকটা ঝুঁকে গিয়েছে। জারিফ হাত ছেড়ে দিলেই খুব জোরে নিচে পড়বে, আর এতে নিশ্চিত কোমর ভাঙবে তার। ইনায়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনার জন্য এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি। আমার জন্য পড়ে যাচ্ছিলেন নাকি আমার জন্য কোমরটা বাঁচলো? যেভাবে পড়ছিলেন এখনই কোমর যেত। এরই মাঝে বৃষ্টি আরও জোরে শুরু হলো। রোড লাইটের আলো ইনায়ের একতলা ছাদের উপরে পড়েছে। এতক্ষণ কেউ কারো চেহারা খেয়াল করেনি। জারিফ দেখলো তার সামনে থাকা মেয়েটি চুলে হাঁটুর নিচ পর্যন্ত পড়েছে। লাল 3 পিস পরা, গোল মুখশ্রী, ফর্সা একটি মেয়ে দাঁড়ানো। সব মিলিয়ে মেয়েটিকে সুন্দর বলা যায়। জারিফের শ্যামলা গায়ে খোঁচা খোঁচা দাড়ি। জারিফকে শ্যামলা বললেও ভুল হবে, গায়ের রংটা অনেক বেশি উজ্জ্বল। উজ্জ্বল শ্যামলা মুখে খোঁচা খোঁচা দাড়িতে বেশ সুদর্শন দেখতে। এমন সময় নিচতলা থেকে দুজন ছাতা মাথায় দিয়ে ছাদে এলো। সাথে দুটো ছাতাও নিয়ে এলো। একটা মেয়ে ইনায়ার চাচাতো বোন এসেই সোজাসুজি জারিফকে দুলাভাই ডাকলো। মেয়েটি হেসে হেসে মশকরা করে বলল, কি দুলা ভাই, আমার আপুকে কেমন লাগলো?
বলেই জারিফের হাতে ছাতাটা ধরিয়ে দিল। দুলাভাই সম্বোধন শুনেই জারিফ লজ্জা পেল। জীবনে প্রথম কেউ তাকে এভাবে দুলাভাই বলে ডাকলো। সে বড় বড় চোখে ইনায়ার দিকে তাকালো। ইনায়া তার ছোট বোনের মাথায় একটা চাটি দিয়ে বলল, তুই বিয়েটা কর, দুলাভাই না বলে একেবারে জামাই ডাক। জারিফের যেন রীতিমতো অপমান করে ইনায়া ছাদ থেকে নেমে গেল। সাথে ইনায়ার সেই বোনটিও নেমে গেল। জারিফ বিরক্ত হয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে গিয়ে আবারও দাঁড়ালো। জারিফের বন্ধু একটা ছাতা নিয়ে জারিফের কাছাকাছি এসে বলল, কি সমস্যা ভাই? মেয়েটা তো খারাপ না দেখতে, তাহলে আমাকে এত গুরুত্বপূর্ণ মেসেজ দিলে কেন বিয়ে ভাঙার জন্য? এই মেয়ে নিজেই তো আমাকে বিয়ে করতে চাইছে না, ওর বয়ফ্রেন্ড আছে। যে মেয়ে বিয়ে করবে না বলে সরাসরি এসে আমাকে বলে গেল, সেই মেয়েকে বিয়ে করা কতটুকু যুক্তিসঙ্গত ব্যাপার? তুই কেন বিয়ে করবি না বল? তোর তো কোনো গার্লফ্রেন্ড নেই। আমার এই বেকার লাইফে একটা মেয়ের দায়িত্ব কিভাবে নেই বলো? এমনি বাড়িতে তুমুল অশান্তি, আমি বেকার বলে ভাবি সারাক্ষণ ভাইয়ার সাথে অশান্তি করে। তার ধারণা ভাইয়ার সব টাকা আমার আর সংসারের পেছনে যাচ্ছে। বাড়িতে 3 বেলা অশান্তি এই নিয়ে, রাতে ঘুম আসে না আমার। আমি টোটালি ডিপ্রেশনে ভুগছি। অনার্স শেষ লাস্ট 2 বছর আগে, এখনও কোনো জব হলো না। বেকারত্বের অভিশপ্ত জীবনটা কেটে গেলে মনে হয় বাঁচতাম, নিজের আত্মসম্মানটা বাঁচত। যেখানে নিজের আত্মসম্মান নেই, সেখানে একটা মেয়ের সম্মান কিভাবে রক্ষা করব আমি? জারিফের বন্ধু জারিফের কাঁধে হাত রেখে বলল, বিয়ের পর আল্লাহর রহমত বাড়ে। হতেই পারে এই মেয়েটি তোর সৌভাগ্যের চাবিকাঠি। বিয়ের পর তোর কপাল খুলে গেলে। দেখ ভাই, আমি কোনোভাবেই এই বিয়ে করতে পারবো না। বাবাকে 1000বার বুঝিয়ে কোনো লাভ হয়নি। তুই প্লিজ কিছু কর। তাছাড়া মেয়েটার বয়ফ্রেন্ড আছে। হতেই পারে মেয়েটা তোর মতো পারিবারিক সমস্যায় আছে, তাই বয়ফ্রেন্ডের অজুহাত দিয়েছে। কিছু তো সমস্যা আছে পারিবারিকভাবে, না হলে বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিচ্ছে কেন? ছেলেটা কিন্তু দেখতে মাশাআল্লাহ ইয়ানা, এরকম হ্যান্ডসাম ছেলে হাজারে কিন্তু একটাও পাওয়া যায় না। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছে। জব একসময় হয়েই যাবে। তুই চোখ বুঝে বিয়েটা করে নে ভাই। আর যেখানে তোর কোনো বয়ফ্রেন্ড নেই সেখানে তো চিন্তা ভাবনার কি আছে বুঝলাম না। এনায়ার কাজিন সামিরা ছাদ থেকে নামার সময় কথাগুলো এনায়াকে বলল। এনায়ার চলন্ত পা দুটো আচমকাই থেমে গেল। সে সামিরার দিকে তাকিয়ে বলল, আমি কোনোভাবেই এই বিয়ে করব না। বুঝতে পেরেছিস তুই? আমাকে পালিয়ে যাবার সুযোগ করে দে তুই। কিভাবে দিবি জানি না। বাট সমস্যা কি? সমস্যা তুই বুঝতে পারছিস না। আমি আমার আপুর আগে কেন বিয়ে করব? আমার আপুর দিকে তাকিয়ে দেখেছিস? সে তার ছোট বোনের বিয়ের জন্য ঘরের কাজ করছে। মানুষজন তাকে ঠেস দিয়ে নানান কথা বলছে। আমার আপুর কি একটুও কষ্ট হচ্ছে না? মোট কথা, আপুর বিয়ে না হলে আমি বিয়ে করব না। ইয়ানা আপু খুব শক্ত মনের মেয়ে। ট্রাস্ট মি, আপুর কষ্ট হচ্ছে না। আপু তোর খুশিতে কখনো অখুশি হবে না। সেটা আমি জানি সামিরা। আপু আমার খুশিতে পৃথিবীতে সবার থেকে বেশি খুশি হবে। কিন্তু আমার কি কিছুই করণীয় নেই? আমি বিয়ে করে এটা বোঝাতে পারবো না যে আমি আমার আপুর চেয়ে বেশি সুন্দরী। তাই আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমার আপুর বিয়ে হয়নি। কি অদ্ভুত রে ইয়ানা, আপুর মাস্টার শেষ, চাকরির চেষ্টা করছে, একজন সুশিক্ষিত ভদ্র মেয়ে, অথচ সামান্য গায়ের রং এবং এর জন্য আপুকে রেখে পাত্রপক্ষ বারবার তোকে চয়েস করছে। কি আছে এই সাদা চামড়ার মাঝে? আজকাল চামড়ার সাথে টাকার বিয়ে হচ্ছে, মনের সাথে মনের বিয়ে হচ্ছে না। কিন্তু আমি এটা হতে দেব না, কিছুতেই না। আমার আপুর এত বড় অসম্মান আমি মেনে নিব না। আমি পালিয়ে যাব, তাও বিয়ে করব না। যেদিন আমার আপুর বিয়ে হবে সেদিন বাড়িতে ফিরে আসব। পালিয়ে কোথায় যাবি ইয়ানা? যাওয়ার কি জায়গা আছে? এতে তোর বাবার মান সম্মান আরও নষ্ট হবে। তুই পালিয়ে গেলে এই কেলেঙ্কারির জন্য আপুর চরিত্রেও এই তকমা লেগে যাবে। মানুষ বলবে ওর বোন পালিয়ে গিয়েছে, ওর চরিত্র আর কত ভালো হবে। তাহলে কি করব আমি এই মুহূর্তে বিয়ে জিনিসটাই মেনে নিতে পারছি না। আরেকবার চাচুকে বুঝিয়ে বললে হয়। চল আমার সাথে। তুই কিন্তু বাবাকে বলবি। সামিরা আর ইনায়া নিচে আসলো। বেশ খানিকটা রাত। ইনায়ার বাবা তার রুমে বসে টাকা গুনছে, কিছু কিনতে যাবে। এমন সময় সামিরা আর ইনায়া দুজনেই ইনায়ার বাবার রুমে প্রবেশ করলো। ইনায়ার বাবা সামিরার দিকে তাকিয়ে বলল, মা সামিরা, ইনায়াকে সাজিয়ে দাও, এখনই পাত্র আসবে।
আঙ্কেল, ইয়ানা কিছু বলবে। কি বলবে বলো? ইনায়ার ভয়ে বুক ঢিপ ঢিপ করছে, তাও বলল, বাবা আমি এই বিয়ে করতে পারবো না। আপুর বিয়ের আগে আমি বিয়ে করব না। আর কিছু বলবা? তুমি এই বিয়ে ভেঙে দাও বাবা। তুমি আপুর জন্য ছেলে দেখো। তোমার বিয়ে আজ হবে, আর এখনই হবে। তোমার আপুর বিয়ে যেদিন হয় হবে। তোমরা যদি আর আমাকে কোনো প্রেশার দাও, আমি এইবার কিছু একটা করে ফেলবো, বলে দিলাম। আমি আর নিতে পারছি না। বাবার কাছে কোনো রকম পাত্তা না পেয়ে ইনার ভীষণ দুঃখ হলো। মনে মনে সে বোনকে খুঁজছে, কিন্তু কোথাও নেই। এরা খেয়াল করলো জারিফের বিয়ে ভাঙা নিয়ে কোনো গুরুত্ব নেই। আরামে সোফায় বসে ফোন গুতাচ্ছে। ইনায়া এই মুহূর্তে বেশ রাগ করছে জারিফের উপরে। সে চাইলেই তো সব হতো। দেখতে এসে বিয়ে হচ্ছে, তাই বাড়িতে মানুষজনও কম, প্রতিবেশীরা কয়েকজন আছে। এনায়ার দুই ফুপু কিছুক্ষণ আগে এসেছে। এনায়ার বড় ফুফু এনায়ার বড় বোন তানায়াকে বলছে, এত লেখাপড়া শিখে কি ম্যাজিস্ট্রেট হয়েছিস তুই? তুই বাদে দেখ আশেপাশে তোর বয়সী অবিবাহিত মেয়ে কেউ আছে কি না। তোর চেয়ে 10 বছরের ছোট যারা, তাদেরও বিয়ে হয়ে গিয়েছে। এখন তোর ছোট বোনেরও বিয়ে হয়ে যাচ্ছে। আর কি তোর বিয়ে হবে? যখন ইন্টার পাস করলি 100 বার বললাম বিয়ে কর বিয়ে কর। তুই দেমাগ দেখাই বললি আমি লেখাপড়া শিখবো। বাবার ছেলে নেই, আমি ভাই হয়ে দেখাবো। ভাই হয়ে দেখাতে গিয়ে কি করলি বল? কয় টাকা কামাইছিস এই পর্যন্ত? বরং আমার ভাইয়ের যা ছিল চুষে খেয়েছিস। আমার ভাই এখনও গাধার খাটনি খেটে মরছে। যে কয় টাকা তোর পিছনে খরচ হয়েছে তা এক জায়গায় থাকলে আমার ভাই বুড়ো কালে বসে বসে খেতে পারত। আমার ভাইকে তো শেষ করেছিস, সাথে নিজেও বুড়ি হয়েছিস। এই বয়সী মেয়ে কেউ বিয়ে করবে জীবনেও? এরা ছোট ফুপু বলল, বিয়ে করবে না কেন? করবে। যার বউ মরে গিয়েছে, 2-3টা বাচ্চা আছে, তারা ছাড়া আর কে বিয়ে করবে? তানায়া তার দুই ফুপুর কথা শুনে কান্না করে দিল। ভীষণ কান্না পাচ্ছে তার। এত বাজে কথা সে আর সহ্যই করতে পারছে না। নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে শুধু। ইনায়ার বড় ফুপি আবারও বলল, এতগুলো পাত্র আনলাম, একটাও ওদের পছন্দ হয় না। আরে বাবা, অন্যদের পছন্দ হবার আগে নিজের চেহারা তো আয়নায় দেখতে হয়। নিজের চেহারা না দেখে অন্যের চেহারা ভালো খারাপ বলতে লজ্জাও করে না। আমার বড় বৌমা একটা ছেলে আনলো, তার কি এমন সমস্যা ছিল? শুধু মাথায় টাক পড়া, আর আগে একটা বিয়ে ছিল। এই জন্য নাকি সেই ছেলে বিয়ে করা যাবে না। এখন ওর বাপ রাস্তাঘাটে হাঁটতে পারে না। যে দেখে সেই বলে বিবাহযোগ্য মেয়ে ঘরে রেখেছো, তোমার তো নামাজও হয় না ঠিকভাবে। তনয়া এসব শুনে মুখে ওড়না গুজে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে গেল। ঘরের পেছনে হাঁটু ভাঁজ করে বসলো। দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে কাঁদছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। শ্রাবণের ধারা বইছে, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তনয়া আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আর কত মানুষের কথা শুনবো আমি? আমি তো নিজে ইচ্ছে কালো হইনি। তুমি আমাকে সৃষ্টি করেছো গায়ের রং কালো দিয়ে। এই দোষ কি আমার? তাহলে কেন মানুষ আমাকে খারাপ কথা শোনায়? তুমি কি এসব কিছুই দেখো না? তুমি কি কিছুই শোনো না? হয় আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, না হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এই অভিশপ্ত কালো রং দিয়ে তুমি কাউকে সৃষ্টি করো না আল্লাহ। এখানে বসে কান্নাকাটি করে কি ছোট বোনটার বিয়ে ভাঙতে চাস মুখ পুরি? কোন দুঃখে কাঁদছিস? তোর আগে ছোট বোনটার বিয়ে হচ্ছে, তোর সহ্য হচ্ছে না তাই না? তোর মতো অপায়ার জন্য আমাদের ইনার বিয়েটা ভেঙে যাবে। শোন তনয়া, অনেক কষ্টে ইনার বিয়ে ঠিক করেছি। বড় বোন অবিবাহিত থাকলে মানুষ হাজারটা প্রশ্ন করে, কি জন্য বড় মেয়ে রেখে ছোট বোনের বিয়ে দেওয়া হচ্ছে? বড় বোন কি প্রতিবন্ধী নাকি চরিত্র খারাপ? ইনায়ার বড় ফুপি ফারিদা বেগম বিশ্রীভাবে কথাগুলো তানায়ার সামনে এসে বলল। তানায়া কান্না ভেজা মুখ তুলে তার ফুপির দিকে তাকালো। তানায়ার বুক ফেটে যাচ্ছে কষ্টে। আপনজনদের থেকে এত বাজে কথা তার সহ্য হচ্ছে না। ইচ্ছা করছে এখানেই সুইসাইড করতে। শ্রাবণের এই প্রবাহিত ধারার দিকে তাকিয়ে তনয়া বলছে, এই রাতটাই আমার জীবনের শেষ রাত হোক। পৃথিবীর মানুষগুলো এত অবহেলা কেন করে এত নিষ্ঠুর আচরণ? তনয়া সম্পূর্ণ তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে। ফারিদা বেগম তানায়ের হাত ধরে টেনে হিচড়ে পেছনের দরজা দিয়ে ঘরে নিল। জারিফ ছাতা মাথায় দিয়ে ফাঁকায় এসেছিল ফোনে কথা বলতে। তখনই জারিফের চোখ পড়ে দৃশ্যটা। জারিফের চোখের সামনে যেন একটা নির্যাতিত অবহেলিত মেয়েকে দেখতে পেল। জারিফ ফোনটা প্যান্টের পকেটে গুজল। 2 কদম এগিয়ে কৌতূহলবশত জারিফ খেয়াল করলো বৃষ্টিতে ভেজা শ্যামবর্ণের একটি মেয়ে কাঁদছে।
তাকে গালমন্দ করতে করতে কে ঘরে টেনে নিয়ে গেল। জারিফের সন্দেহ হলো মেয়েটা কাঁদছে কেন, আর মহিলাটাই বা এমন বাজে আচরণ করছে কেন? কি রহস্য আছে এই মেয়েটার মাঝে? মেয়েটি কি এই বাড়ির কেউ? বাড়ির কেউ হলে তো এমন আচরণ করার কথা নয়। ফারিদা বেগম তনয়াকে নিয়ে ইনায়ার রুমে গেল, ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল, আর কোনো নাটক যেন না দেখি তনয়া। আত্মীয়রা যদি টের পায় এসব, এখনই বিয়ে ভেঙে যাবে। নিজে তো বয়স বাড়িয়ে বুড়ি হয়েছিস, সাথে বোনের বিয়েটা ভেঙে বোনকেও বুড়ি বানাবি? ইনায়া সাথে সাথে তনয়াকে ফ্লোর থেকে টেনে তুলল। চোখ দুটো রাগে জ্বলে যাচ্ছে তার। অগ্নি চোখে তার বড় ফুপির ফরিদার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার ফুপু? কেন রোজ রোজ আসো আর আপুর সাথে বাজে ব্যবহার করো? মানুষের কথা তো আর তোদের কানে যায় না। বাইরে গেলে মান সম্মান আমাদেরই চাই। বাপের বাড়ি আসার সময় একজন জিজ্ঞেস করে, শফিক মেয়ে বিয়ে দেবে না? ইনায়া তানায়ার হাত শক্ত করে চেপে ধরে বলল, মানুষ তো কত কিছুই বলে, তাই বলে তুমিও বলবা? তুমি না ফুপু হও? তুমি আপনজন হয়ে যদি এসব বলো তাহলে বাইরের মানুষ কি বলবে? আপনজন বলেই তো চিন্তা করি বলেই পাত্র নিয়ে আসি। কিন্তু তোমাদের তো নায়ক ছাড়া পছন্দ হয় না। সোনার আংটি কালোও ভালো। পুরুষ মানুষের একটা বিয়ে থাকলে সমস্যা কি? তারা খাটো হলে সমস্যা কি? মাথায় চুল না থাকলে সমস্যা কি? বয়স একটু বেশি হলেই বা সমস্যা কি? পুরুষ মানুষ হলেই হলো। চেহারা কি চেটে চেটে খাবি নাকি তোরা? একদম আজে বাজে কথা বলবে না ফুপু। আমার আপু কি একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাকে এত নিচ দেখে বিয়ে দিতে হবে? আমার আপু একজন শিক্ষিত মেয়ে। এই এলাকার সব থেকে ভালো বিয়ে একদিন আমার আপুর হবে, একদিন চাকরিও হবে। তোমাদের এসব কথাবার্তার জন্য সেদিন লজ্জা পাবে। তোমার বোন ব্যারিস্টার হবে, বাড়িতে বসে অন্ন ধ্বংস ছাড়া আর কোনো কাজই তো দেখছি না আমি একটা ছেলে দেখেছি। তোমার বিয়ের পরেই তনয়ার বিয়ে দিব। তনয়ার এমনিই বয়স অনেক, বয়স্ক মেয়ে বিয়ে করতে চায় না কেউ, তাও আবার গায়ের রং কালো। আমার ভাতিজি আমারই তো পছন্দ হয় না, মানুষের কথা কি বলবো? এই পাত্র বিদেশ থেকে এসেছে, বিদেশে থাকাকালীন সময়ে বউ চলে গেছে, একটা 3 বছরের ছেলে আছে। বড় বাড়ির ছেলে, দেখতে অনেক ভালো। এতই যখন ভালো পাত্র, বিয়েটা তুমিই করো। যাও, নিজের জামাইকে রেখে এই পাত্রের সাথে তুমি বিয়ে করো। আমার আপু আমার বাবার টাকায় খায় পরে, তোমাদের অসুবিধাটা কোথায় বুঝি না। কত বড় বেয়াদব মেয়ে! মুখের জন্য শ্বশুর বাড়ি গিয়ে টিকতে পারবি না? যা মুখ হয়েছে না, ঠিক ওর মায়ের মতো হয়েছে। ওর মা 4 লাইন বেশি বুঝে বুঝে এই অবস্থা আজ সংসারের। আমরা ছিলাম বলে একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর। সারা জীবন বলতে হবে ফুপু একটা কাজের কাজ করেছিল। এমন ছেলে এনেছো, ওই ছেলে তো বেকার। বেকার হলেও ছেলে ভদ্র, শিক্ষিত, প্রাইভেট পড়িয়ে হলেও তোকে খাওয়াতে পারবে। তুমি যে আমার মুখের কথা বলছো, তোমার মুখের কথাও তো কম না ফুফু। আহ ইনায়া, বড়দের সাথে তর্ক করতে নেই, ওনাদের বলতে দে। এমন সময় ইনায়ার মা পাপিয়া বেগম এসে বললেন, আপা, আমার মেয়েটা কালো বলে আপনারা এমন ব্যাপার কেন করেন সব সময়? আমারও তো খারাপ লাগে। কালো ফর্সা কি মানুষদের হাতে আছে বলুন? বলে পাপিয়া তানায়ার কাছে গিয়ে তানায়ার মাথায় হাত বুলিয়ে বলল, একটু মন খারাপ করো না মা, যে যাই বলুক, তুমি মন দিয়ে চাকরির জন্য বই পড়ো। ফরিদা বেগম আবারও দাঁত কিরমির করে বলল, তুমিই তো যত নষ্টের গোড়া। তোমার মাতব্বরিতে আজকে সংসারের এই হাল। তখন 1000 বার বললাম আর একটা বাচ্চা নাও, একটা ছেলেও তো হতে পারতো। তুমি 2টো মেয়ের পর সব বন্ধ করে বসে থাকলে। বেশি বাচ্চা নিবা না, আর মেয়েরাই নাকি ছেলে হবে তোমার। আমার ভাইয়ের ভিটেতে চেরাগ জ্বালাবে কে? জমি জাতি যা আছে সবই পরের ছেলে ভোগ করবে। আমার বাপ ভাইয়ের এত কষ্টের সম্পত্তি সব পরের ছেলেরা এসে দখল করবে। মেয়ে দুটোর একটা পথ হলে এই বাড়ি থেকে চলে যাব আমি। মেয়ে দুটোর জন্য এত কিছু সহ্য করে পড়ে আছি আমি চলে গেলে আপনারা এসে এসব নিয়ে যাবেন, চিন্তা করবেন না। আমার বাপের বাড়ির লোকেরা আমাকে তাড়িয়ে দিবে না। ফারিদা বেগম রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। ইনায়া তানায়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি তোমার কোনো অসম্মান হতে দিব না। আমি বিয়ে করব না আপু। মানুষ তোমাকে খারাপ কথা বলবে, আমি তো সহ্য করতে পারবো না। তানায়া চোখের পানি মুছে বলল, আমাদের মাকে দেখ, কত শক্ত নারী, কত কিছু সহ্য করে আমাদের মানুষ করেছে। তার মেয়ে হয়ে আমরা সামান্যতে ভেঙে পড়বো কেন? জারিফ আড়াল থেকে কথাগুলো শুনল।
কথাগুলো শুনে বুঝতে পারলো কেন ইনায়া বিয়েতে অমত করছিল। ইনায়ার ফুপুর কথাবার্তা জারিফের একটুও ভালো লাগেনি, সাথে তনয়ার জন্য খারাপ লাগলো ওর। বুকের ভেতরে কেমন জানি মোচড় দিয়ে উঠল, অজানা ব্যথা অনুভব হলো। সামান্য গায়ের রঙে কি সব। আধা ঘন্টা পর জারিফ আর ইনায়ার জন্য কাজে চলে এলো। ইনায়ার সিম্পল সাজগোজ, জারিফেরও শার্ট প্যান্ট পরা। আসলে আজ তারা বিয়ের উদ্দেশ্যে আসেনি। ইনায়ার ফুপুর পরিচিত জারিফের বাবা কথা প্রসঙ্গে ইনায়ার ফুপুর কাছে ছেলে বিয়ে দেওয়ার কথা বলেতেন। তিনি তখন ইনায়ার ফুপু জারিফের বাবাকে ইনায়ার কথা বলে, যেই কথা সেই কাজ। জারিফের বাবা জারিফ আর জারিফের বন্ধু আর জারিফের মা আর মামাকে নিয়ে এসে ইনায়াকে দেখেই পছন্দ হয়। হুট করেই আজ বিয়ের সিদ্ধান্ত। জারিফ তখন থেকেই এক ধ্যানে বসে তনয়ার কথা ভাবছে। মেয়েটার মনে অনেক কষ্ট। পৃথিবীতে প্রতিটা মানুষই যার যার জায়গায় অসুখী। জারিফ তার বাবাকে আবারও বলল, বাবা তুমি আবারও ভেবে দেখো, আমার এই বেকার অবস্থায় বিয়ে করাটা কি ঠিক হবে? তাহলে আমাদের রান্না করে খাওয়াবে কে? তোমার বাবি চাকরি করে, তোমার মাকে রান্না করতে হয়। তুমি কি চাও আমরা এই বুড়োকালে না খেয়ে মরি? এই মেয়ে কি রান্না করে খাওয়াবে? খাওয়াবে, ওর ফুফুর সাথে কথা হয়েছে। বাড়িতে একটা রান্নার লোক নিচ্ছ তাই তো? বাড়ির বউ নিচ্ছ না? বাড়ির মেয়ে নিচ্ছি, যে তার বুড়ো মা বাবাকে দেখবে। নিজের একটা মেয়ে থাকলে কি অন্য বাড়িতে বাবুর্চির চাকরি করতে পাঠাতে বাবা? স্রেফ আমার প্রশ্নের উত্তর দাও এবং এক বাক্য উত্তর দাও। ছেলের এমন প্রশ্নে খানিকটা বিব্রত বোধ করলেও নওশের আহমেদ চারিদিকে তাকালেন, কেউ তাদের কথাবার্তা শুনছে কিনা। চাপা কণ্ঠস্বরে বললেন, বিয়ের পরে প্রতিটা মেয়েই শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে। তোমার মা কি রান্না করেছে না? এভাবেই তোমার বউও রান্না করবে। লেখাপড়া শিখেছো বলে কি নিয়মকানুন সব উল্টে পাল্টে দিতে চাও নাকি? লেখাপড়া শিখেছি বলেই আমার বিবেকে বাঁচছে বাবা। আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। আমি কি না এই বয়সে নিজের অমতে বিয়ে করেছি? এই যুগে এসেও পরিবারের চাপে বিয়ে করছি। বাংলা সিনেমার মতো বলে দিলে তোমাদের ঋণ শোধ করতে হলেও আমি যেন বিয়েটা করি, না হলে মানুষ তোমাকে বেইজ্জতি করবে। তোমার কি উচিত ছিল না একবার অন্তত আমার মতামত নিয়ে মেয়ের ফ্যামিলিকে কথা দেওয়া? আমি কি এখন ছোট আছি যে সব সিদ্ধান্ত তোমাদের কথা মতো নিতে হবে? বিশেষ করে আমার লাইফের এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি নিজের ইচ্ছা মতো নেওয়ার অধিকার নেই? চুপ করো, কাজে এসে গিয়েছে। এই বাড়ির কেউ এসব শুনলে কি হবে? তোমার মতো বেকার ছেলের সাথে এত সুন্দর একটা মেয়ে ভাবতে পারছো তুমি? বেকার ছেলের সাথে কি কেউ মেয়ে বিয়ে দিতে চায়? আমি খুব কষ্টে মেয়ের ফুফুকে এটা সেটা বলে মেয়ের বাবাকে রাজি করিয়েছি। আমাদের এলাকার সেরা সুন্দরী বউ হবে তোমার। বেকার কথাটা শুনেই জারিফের আত্মসম্মান যেন মাটির সাথে মিশে গেল। এই কথাটা রেগুলার তাকে শুনতে হয়। এটা যেন তার জীবনের অভিশাপের মতো হয়ে আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে তার কোনো জব হচ্ছে না। রাগী শরীরের রক্ত টক বক করে ফুটে উঠল জারিফের। মানুষের মাঝে সিনক্রিয়েট করতে পারছে না। শুধুমাত্র বাবার মান সম্মান বাঁচাতে বিয়েটা করতে হচ্ছে ওকে। সে নিজেকে শান্ত করে বলল, আমি জানি আমি বেকার বাবা। এই বেকার লাইফে আমি কি কখনো বলেছি বিয়ে করব? তুমি বিয়ে ঠিক করলে আবার তুমি খোঁটা দিচ্ছ। কথা প্রসঙ্গে বললাম আর কি। মা বাবা সন্তানের খারাপ চায় না, এটা মাথায় রেখো। এখনই বিয়ে পড়ানো হবে। বিয়ের আগ মুহূর্তে ইনায়ার হবু শ্বশুর বাড়ি থেকে হাত কান আর গলার গহনা দিয়ে ইনায়ার ফুপুর হাতে। ইনায়ার ফুপু ইনায়াকে গহনাগুলো পরিয়ে দিতে দিতে বলল, আমি আগেই ওদের বলেছিলাম মেয়েকে 3 প্রকার গহনা দিতে হবে, ঠিক তাই দিয়েছে। বোঝাই যাচ্ছে ফ্যামিলির অবস্থা অতটাও খারাপ নয়। ইনায়ার হলো রাজকপাল। সাউথ থেকে এক প্রতিবেশী বলে উঠল, ইনায়ার যে সুন্দর চেহারা, রাজকপাল ছাড়া আর কি হবে শুনি? সাইড থেকে এক প্রতিবেশী বলে উঠল। এরই মাঝে কাজে চলে এলো। বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ইনায়া আর জারিফ দুজনেই চাচ্ছিল কোনোভাবে যেন বিয়েটা না হয়, কিন্তু কপালে লিখন খণ্ডানোর ক্ষমতা কারোর তো নেই। দুজনের অনিচ্ছা থাকলেও বিয়েটা হয়ে গেল।
কবুল বলতেই ইনায়ার আধা ঘন্টা সময় লেগে গেল। কবুল বলার সাথে সাথেই পাল্টে যাবে তাদের পুরো জীবন। চারিদিক থেকে সবার অনুরোধে ইনায়া কবুল বলল। কবুল বলে চিৎকার দিয়ে কেঁদে দিল ও। এই বিয়ে নিয়ে ইনায়ার কত স্বপ্ন ছিল। আগে তার আপুর বিয়ে হবে, আপুর বিয়েতে প্রচুর সাজগোজ করবে, অনেক মানুষ আসবে। নিজের বিয়ে নিয়ে কি প্ল্যান করে রেখেছিল ও? বিয়ের 7 দিন আগে থেকে বাড়িতে একটা বিয়ে বিয়ে আমেজ থাকবে, নাচে গানে আর আনন্দে মুখরিত হবে চারপাশ। আর যার সাথে বিয়ে হবে সে হবে একজন রাজপুত্র। ইনায়াকে ভীষণ প্রায়োরিটি দিবে, বিয়ে নিয়ে সব প্ল্যান করবে ইনায়ার সাথে, সারাক্ষণ চোখে হারাবে তাকে। কিন্তু কিছুই তো হলো না। বিয়ে নামক কাঙ্ক্ষিত জিনিসটার স্বপ্ন ধ্বংস হয়ে গেল ওর। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়ে একটু অন্যরকমভাবে হবে। মানুষরা ভাবে আসলে কি তা হয়? মানুষরা ভাবে তা কখনোই হয় না। বিয়ের পর ইনায়াও কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু, তুমি তো সারা জীবন আমাদের নিয়ে প্রতিবাদ করেছো, আমাদের লেখাপড়ার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করেছো। আজ তাহলে কেন তুমি বাবাকে বাধা দিলে না? কেন আম্মু? তোমার কাছেও কি তোমার মেয়ে একটা বোঝা হয়ে গিয়েছে? ইনায়ের মা এবার ইনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোমার আম্মুর কাছে তোমার 2 বোন কখনো বোঝা নাও মা। কেন যেন ছেলেটার দিকে তাকিয়ে আমার মন বলল, ছেলেটা ভালো, তোমাকে ভালো রাখবে। আমার দোয়া আছে তোমার সাথে, তুমি সুখী হবে মা। রাতে খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরবাড়িতে ইনায়াকে নিয়ে যাওয়া হলো। জারিফের মা আর ফুপু ইনায়ার গালে মিষ্টি দিয়ে ভেতরে নিয়ে গেল। ইনায়া খেয়াল করলো গাড়িতে একজন মহিলা বসা ছিল, খুব সাজগোজ করা, নাক কুচু স্বভাবের। ইনায়ার সাথে একটা কথাও বলেনি। গাড়ি থামতেই ইনায়াকে রেখে একা একাই বাড়িতে প্রবেশ করলো। কিন্তু মহিলাটাকে দেখতে তো খুব বেশি বয়স্ক না। জারিফের বড় ভাই ইনায়াকে বলল, ইনায়া, আমার বাবা মা, সালাম করো। ইনায়া জারিফের মা বাবাকে সালাম করলো। জারিফের বাবা মা বলল, মা ইয়ানা, আমি নিজে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো, কেউ যেন না বলে আমার পছন্দ খারাপ। ইনায়ার মাথা তুললো, তাকালো। আশেপাশে কোথাও জারিফ নেই। জারিফের বাবা মা ফুপু আর ভাই দাঁড়িয়ে আছে। জারিফের ফুফু জারিফের বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আরিফ, অনন্যাকে বলো তুমি বউকে বাসর ঘরে দিয়ে আসতে। মেয়েটা তো আর কিছু বোঝে না, একটু বুঝিয়ে দিতে বলো সব। ফুফু, ও আসবে না, শুধু শুধু বলে লাভ নেই। ও বাড়ির বড় বউ, ও না আসলে কে আসবে? শুধু শুধু ঝামেলা করে লাভ কি ফুফু? তুমি আর আম্মা মিলে যা করার করো। শাশুড়ি হয়ে বাসর ঘরে নিয়ে যেতে হবে, কি রাজ কপাল আমাদের। ইনায়ার শাশুড়ি ইনায়ার ফুফু শাশুড়ির কানে কানে ফিস করে বলল, বলে দিও কোনো ব্যবস্থা নিতে, যেন বিয়ের রাতেই বাচ্চা না হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেননা জারিফ বেকার, এখন ওর বাচ্চা হলে কিভাবে হবে? ভুলে যেন বাচ্চা পেটে না আসে। এইভাবে বলা যায় কাউকে? ভাবি, আল্লাহ বাচ্চা দিলে তো আটকাবার ক্ষমতা কারণই। তোমাকে যা বললাম তাই বলো। শাশুড়ির কথাগুলো শুনেই ইনায়া বেশ অবাক হলো। তার ফুপি তো বলেছিল ছেলে বেকার হলেও তাদের আর্থিক অবস্থা অনেক ভালো, তাহলে একটা বাচ্চা হলে তারা খাওয়াতে পারা নিয়ে এত চিন্তিত কেন? ইনায়ার মনে হাজারটা প্রশ্নের জট। জারিফের ফুপু ইনায়াকে জারিফের ঘরে নিয়ে গেল। জারিফের বিছানায় বসিয়ে দিয়ে বলল, এইটা তোমার বাসর ঘর মা। বাসর ঘর হলো মেয়েদের জীবনে গুরুত্বপূর্ণ রাত। ইনায়া অবাক হলেও নিজের বাসর ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে হু হু করে কান্না পেল তার। কল্পনায় হাজারোবার স্বপ্ন দেখেছিল লাল বেনারসি পরবে, সে তার বর শেরওয়ানি পরবে, তাজা গোলাপ আর রজনীগন্ধার সুবাসে মোমো করবে তার বাসর ঘর। তার কল্পনায় সাজানো ঘরের সাথে এই ঘরের এক বিন্দু পরিমাণও কিছু মিল নেই। বুকের মাঝে এক না পাওয়ার আক্ষেপ আর যন্ত্রণায় ভেঙে চুরে যাচ্ছে সে। পুরো রুমটা চোখ বুলায় সে। একটা খাট, একটা আলমারি, একটা আলনা আর একটা বড় পড়ার টেবিল। টেবিল জুড়ে অসংখ্য বই, সব বই বিভিন্ন চাকরির পরীক্ষার আর বিসিএস প্রিপারেশনের। ইনায়ার মাথায় চক্কর দিল, এত বই মানুষ পড়ে কীভাবে? জারিফের ফুফু ইনায়ার হাতে এক পাতা ওষুধ দিয়ে বলল, রাতে একটা ঔষধ খেয়ে নিও। বলেই রুম থেকে বেরিয়ে গেল। ইনায়া প্যাকেট থেকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে রইল। খাটের উপর ফেলে চুপ করে বসে রইল ও। কিছুক্ষণের মাঝেই জারিফ প্রবেশ করে রুমে। জারিফ রুমে ঢুকতেই আজ অন্যরকম কিছু একটা ফিল করলো। এতদিন সে একা থাকতো এই রুমে,
আজ অন্য এক নারী বসে আছে। আজ থেকে এই ঘরে সে একা নয়, সাথে এই নারীটাও থাকবে। জারিফ ঘরের ছিটকিনি লাগিয়ে দিল। ইয়ানা বুক কেঁপে উঠল। যতই হোক পুরুষ মানুষ তো, একা ঘরে একটা মেয়ে পেয়ে সে নিশ্চয়ই চুপ থাকবে না। এখন সে জারিফের বিয়ে করা বউ, কিছু বললেও তো ইনায়া বাধা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু ইনায়া মোটেও প্রস্তুত নয় এসব ব্যাপারে, কারণ জারিফ সম্পূর্ণ একজন অপরিচিত ছেলে। তার প্রতি ইনায়ার কোনো ফিলিংস নেই। যার প্রতি ফিলিংস নেই তার স্পর্শ কখনোই ভালো লাগতে পারে না। জারিফ খেয়াল করলেও ইনায়ার মাঝে সেই সন্ধ্যার কোণে তেজ নেই, একদম নর্মাল দেখাচ্ছে। দেখাবেই না কেন? আনএক্সপেক্টেডভাবে মেয়েটার বিয়ে হয়ে গেল তার মতের বিরুদ্ধে। নিশ্চয়ই নিজের পছন্দের কেউ ছিল। অসম্ভব সুন্দরী এই মেয়েটি। বয়ফ্রেন্ড থাকা তো অস্বাভাবিক কিছু নয়। তাড়াহুড়ো হুট করে চিরচেনা নিজের ঘর, নিজের আপনজন ছেড়ে সম্পূর্ণ অপরিচিত একটা জায়গায় এসেছে ও। খারাপ লাগা স্বাভাবিক তো, বিয়ে তো হয়েই গিয়েছে। এখন আর মেয়েটির সাথে ঝামেলা করে লাভ নেই। তবে মেয়েটি যদি তার বয়ফ্রেন্ডের কাছে যেতে চায়, জারিফ বাধা দিবে না। জারিফ ইনায়ার কাছে এসে বলল, আপনি বোধহয় ক্লান্ত, ঘুমিয়ে পড়ুন। জারিফের কথা শুনে ইনায়া আরও অবাক হলো। সে বাসরঘর সম্পর্কে যা শুনেছে তার সাথে কিছুই ঘটল না। ইনায়া স্বস্তি পেল কিছুটা। জারিফ ইনায়ার দিকে খুব ভালোভাবে তাকিয়ে দেখল, মুখটা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। জারিফ আবারও বলল, আপনি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, ভালো লাগবে। আর এই শাড়িটা চেঞ্জ করে নিন। আমি আর পোশাক আনিনি। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসুন। ইনায়া ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে জারিফ একটা সুতির শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া কিছু বলার আগেই জারিফ বলল, মায়ের থেকে একটা সুতির শাড়ি চেয়ে এনেছি, আপাতত এটা পরে নিন। ইনায়া জারিফের হাত থেকে শাড়িটা নিয়ে আবারও ওয়াশরুমে গেল। শাড়িটা চেঞ্জ করে বাইরে এলো। হঠাৎই বিয়ে হওয়াতেই ইনায়ার জন্য কোনো শাড়ি, চুড়িদার কিছুই কিনতে পারেনি জারিফদের বাড়ি থেকে। জারিফ দেখলো সাধারণ একটা সুতি শাড়িতেও ইনায়াকে অসাধারণ লাগছে। মেয়েটা এত সুন্দর। জারিফ এর আগে দ্বিতীয়বার কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে দেখেনি। একবার দেখার পর বারবার চোখও চায়নি। একজনকে দেখেছিল, কিন্তু আজ মনে হচ্ছে তাকেও এত গভীরভাবে দেখেনি ও। জারিফ ইনায়াকে বলল, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত। ইনায়া বিরক্তি হচ্ছে। খালি মনে হচ্ছে জারিফের জন্যই তার জীবনের এই পরিণতি। জারিফ একটা ছেলে মানুষ, চাইলেই অনেক কিছু সম্ভব হতো। ইনায়া বিরক্তির চোখে জারিফের দিকে তাকালো। বিছানায় গিয়ে ওষুধের প্যাকেট ফ্লোরে ছুঁড়ে মারল। জারিফ প্যাকেটটা ফ্লোর থেকে হাতে নিয়ে ভ্রু কুচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? এসব কি? ছি, এসব খাচ্ছ কেন? শুনুন, আমি এসব খাচ্ছি না। আমার ফুপি দিয়ে গিয়েছে আপনাকে খাওয়ার জন্য। চুপচাপ ওখান থেকে একটা খেয়ে নিন। জারিফের দুই ঠোঁট কিঞ্চিত ফাঁকা হলো। মেয়েটা এসব কি বলছে? সে কি সত্যি পাগল নাকি? জারিফ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। তার অনুভূতি ঠিক কী এই মুহূর্তে তা বোঝা যাচ্ছে না। জারিফ চুপচাপ গিয়ে পড়ার টেবিলে বসলো। কাল তার ব্যাংকে চাকরির পরীক্ষা আছে, আর সারাদিন পড়তে পারিনি। ইনায়া বেশ অবাক হয়ে গেল জারিফের পড়ার টেবিলে বসতে দেখে। বেশ কৌতূহলবশত ইনায়া জিজ্ঞাসা করলো, আপনি কি পড়ার টেবিলে ঘুমাবেন? জারিফ ইনায়ার কথা শুনে বিরক্ত মুখে পেছনে ঘুরল। ইনায়ার কৌতূহলী চোখ মুখের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, আপনার মাথায় কি কিছুই নেই মিস ইনায়া? পড়ার টেবিলে কেউ ঘুমোয়? আপনি তো মাঝরাতে পড়ার টেবিলে গিয়ে বসলেন। পড়ার টেবিলে মানুষ কি জন্য বসে? বই পড়তে। সকালে আমার চাকরির পরীক্ষা আছে, আজ আমি কিছুই পড়তে পারিনি, এখন পড়তে হবে। ও, আপনি ঘুমিয়ে পড়ুন। লাইটের আলোয় ঘুম আসবে না, মাথা ব্যথা করছে খুব। জারিফ ইনায়ার দিকে তাকিয়ে খেয়াল করলো মেয়েটার চোখ দুটো কেমন হলুদ হয়ে গিয়েছে। নিশ্চয়ই মাথায় ব্যথা বেশি করছে। চুপচাপ একটা মোমবাতি জ্বালিয়ে লাইট নিভিয়ে দিল। লাইট নিভিয়ে দেওয়াতেই ইনায়ার বুক কেঁপে উঠল। সে খেয়াল করলো রুমের চারিদিক হালকা লালচে আলোর আভা, যা তার চোখের উপর পড়ছে না। জারিফ মোমবাতি জ্বালিয়ে খুব মনোযোগ সহকারে বই পড়ছে। ছেলেটা যে বই পড়ায় খুব মনোযোগী ইনায়ার বুঝতে বাকি নেই। ইনায়ার চোখে ঘুম নেই, মন আর মস্তিষ্কে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জীবনে কি এমন পাপ করেছিল সে? জীবনটা এত বিশ্রী হলো কেন তার? মানুষ বলতো ইনায়া দেখতে সুন্দরী কোনো এক রাজকুমার এসে বিয়ে করে নিয়ে যাবে,
এই কেমন বিয়ে আর কেমন রাজকুমার? আজকের পর থেকে যদি কেউ বলে সুন্দরীদের পেছনে তাকাতে হয় না, আমি বলবো ভুল। শুধুমাত্র সুন্দরী হলেই এ জীবনে সুখী হওয়া যায়, এটা ভুল কথা। সুখ, শান্তি আর বিয়ে এমন জিনিস, এটা একমাত্র ভাগ্যের উপরেই নির্ভর করে। ইনায়া ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছে। ঘুম ভাঙল সকাল 7টায়। ইনায়ার ফুপু শাশুড়ি ইনায়ার গায়ে হাত দিয়ে ইনায়াকে ডাকলো। ইনায়ার বুক ধরফর করে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো। তাকিয়ে দেখলো রাতে ওষুধ দিয়ে যাওয়া সেই মহিলাটি অমায়িক হাসি দিয়ে বলল, আমি জারিফের ফুপু, তোমারও ফুপু হই মা। ইনায়া ঘাড় কাত করে সম্মতি জানালো। ইনায়া খেয়াল করলো তার গায়ে একটা কাঁথা দেওয়া, কিন্তু গতকাল রাতে সে তো কাঁথা নিয়ে ঘুমায়নি। তাহলে কি জারিফ তার গায়ে কাঁথা দিয়ে রেখে গিয়েছে? ইনায়া পড়ার টেবিলে তাকিয়ে দেখলো জারিফ নেই। জারিফের ফুপু বলল, হাত মুখ ধুয়ে বাইরে এসো মা। ইনায়া চুপচাপ ওয়াশরুমে চলে গেল। গিয়ে আয়না দেখতে বেশ সারপ্রাইজ হয়ে গেল। আয়নায় একটা টিপ দিয়ে কাগজ লাগানো, সেখানেই লেখা আছে, আমি বেরিয়ে যাচ্ছি, আপনি ঘুম থেকে উঠলে আমাকে পাবেন না। আজ আমার পরীক্ষা, ফিরতে রাত হবে। এই বাড়িতে সবাই আপনার অপরিচিত। আনিজি লাগবে জানি, তবুও খাবার খেয়ে নেবেন। ইনায়া চিঠিটা পড়ে অনেক বেশি সারপ্রাইজ হলো। একটা অজানা মানুষের প্রতি এত যত্ন ইনায়া আগে দেখেনি। মানুষটা মনে হয় খুব একটা খারাপ না, সহানুভূতি আছে। ইনায়া ফ্রেশ হয়ে বাইরে গেল। আশপাশের কয়েকজন বউ দেখতে এসেছে ওকে। ইনায়া বারান্দার চেয়ারে বসে আছে। মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, ইনায়া উত্তরও দিচ্ছে। এভাবে সারাদিন কেটে গেল। ঝাঁকে ঝাঁকে মানুষ এসে বউ দেখার পালা। ওদিকে আজ তনয়ার একটা চাকরির পরীক্ষা ছিল। সন্ধ্যার খানিক আগেই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরেছে। গ্রামের পরিচিত এক দাদা বলল, কি ব্যাপার তয়না, বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে? তোমার কি শ্বশুর বাড়ি যেতে হবে না? তনয়া অমায়িক হাসি দিয়ে বলল, যাব শীঘ্রই। বয়স কত হলো? 30 কি ছাড়িয়েছে? না, 27। ওই তো একই কথা। এখন আর বিয়ে করে কি লাভ আছে তোমার? যৌবন তো শেষ প্রায়। পুরা যৌবন এভাবে কাটিয়ে দিলে রাতে ঘুম হয় তোমার? আমার তো একদিন বউ কাছে না থাকলে মাথা ঠিক থাকে না। আর তুমি 27 বছর কিভাবে কাটিয়ে দিলে? পার্কে টার্কে যাও নাকি? লজ্জা আর অপমানে তনয়ার শরীর রিরি করতেছে। এই লোকটাকে জুতো খুলে মারতে ইচ্ছা করছে তনয়ার। ছলছল চোখে নিয়ে তনয়া মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলল, কত মানুষ তো বিয়ে করে না, তাদের কি জীবন কাটে না? আমাকেও না হয় সে দলেই ধরুন। আরে কি বলো? তোমার জন্য আমি আছি না? কাউকে না পেলে আমার ঘাড়ে ওঠো। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু ইয়ার্কি করলাম, কিছু মনে করো না। মাঝে মাঝে কিছু মানুষ মজার ছলে এত বাজে কথা আমাদের বলে যায়, যার প্রতিবাদও করা যায় না, আবার ইগনোরও করা যায় না। বাধ্য হয়ে চুপচাপ সহ্য করতে হয়। তনয়া আরও খানিকটা এগোতেই একজন মহিলা বলল, তোমার ছোট বোনের নাকি বিয়ে হয়েছে? জি। তুমি কি এইভাবে পড়ে থাকবে নাকি? ছোট বোনের বিয়ে হয়ে গেল আর তুমি বসে আছো? কেউ গোছানো আছে নাকি? আমি চাকরির জন্য অপেক্ষা করছি। বিয়ের পর কি চাকরি করা যায় না, নাকি কেউ জুটছে না? শোনো, বয়স তো কম হয়নি, দিন যাবে আর চেহারা খারাপ হবে। মোটামুটি ছেলে পেলেও বিয়ে করে নাও। যেখানে তোমার বিয়েতে ছোট বোন আনন্দ করবে, সেখানে তুমি একমাত্র মেয়ে যে কিনা ছোট বোনের বিয়ে খাচ্ছ। আমার মেয়ে তোমার 10 বছরের ছোট, তারও তো 2টো বাচ্চা। ভালো তো। তনয়া কাউকে কিছু বলতে পারে না। সে শুধুমাত্র মানুষের বাজে কথা সহ্য করে। আর সারাদিন ছোট বোনের বিয়ে নিয়ে যে পড়েছে, সে কথাগুলো শুনিয়েছে তাকে। তনয়ার ভীষণ মন খারাপ। বাড়িতে মন খারাপ করে ঢুকলো। তনয়ার মা তনয়াকে বাড়িতে ঢুকতে দেখেই বলল, পরীক্ষা কেমন হলো মা? ভালো মা। তনয়া কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতেই তার মা খাবার নিয়ে এলো। তনয়ার মন খারাপ দেখে বলল, ইয়ানার জন্য কি মন খারাপ মা? হ্যাঁ মা, কেমন ফাঁকা ফাঁকা লাগছে সব। ও থাকলে বাড়িটা একাই মাতিয়ে রাখে। খাবারটা খেয়ে ইয়ানাকে ফোন দাও। খেতে ইচ্ছে হচ্ছে না মা। কিছু নিয়ে মন খারাপ করো না মা। ধৈর্য অনেক কঠিন, ফলাফল অনেক মিষ্টি। তুমি ধৈর্যের ফল পাবে। সেটা কবে মা? আমি কবে চাকরি করব আর বাবাকে ফুপুদের হুকুম থেকে রক্ষা করব? ফুপুদের জমিতে চাষ করে খায় বলে বাবা যেন ফুপুদের কাছে আটকে আছে। তোমার বাবার ছেলে নেই বলে ওরা দুর্বল ভাবে, দাম দেয় না।
তোমার বাবার মানুষটা খারাপ না, কিন্তু ভয় পায়। দেখো না, একটা সিদ্ধান্ত নিজের হাত নিতে পারে না। মানুষ যা বোঝায় সে তাই বোঝে। এই যে সবাই বুদ্ধি দিল, তোমার তো ছেলে নেই, ঘর বানাবা কেন? সে আর ঘর বানালো না। তোমার চাচা ঢাকা থেকে এটা তারই ঘর। সবাই যার যার মতো কিছু না কিছু গুছিয়েছে, কিন্তু তোমার বাবা তা পারেনি। সে কখনোই ভাবেনি আমাদের কিছু গোছানোর প্রয়োজন। আমার জীবনটা যেভাবে কেটে গেল, আমি চাই না আমার মেয়ে দুটোর জীবন আমার মতোই কাটুক। আমি যেদিন চাকরি পাবো সেদিন সবাইকে বলো মায়ের কালো মেয়ে আজ সুন্দর হয়ে গিয়েছে। সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমেছে। জারিফের ভাবেই অনন্যা বলল, আম্মা, জারিফের বউকে রান্নাটা শিখিয়ে দিন। ওর ফুফু তোমার বাবাকে বলেছে ও নাকি সব পারে। ইনায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সে তো কখনো রান্নাই করেনি, টুকটাক পারে। ফুপি এত মিথ্যে কেন বলল? শাশুড়ির হুকুমে ইনায়া লবণ হলুদ মাখানো মাছ গরম তেলে জোরে ফেলতেই তেল ছিটকে তার হাতে এসে লাগলো। সে চিৎকার দিয়ে উঠল। জারিফের মা এবার চেঁচিয়ে বলল, ওইভাবে কেউ মাছ ফেলে? সামান্য এইটুকু জ্ঞান তোমার নেই। তোমার মা শিখিয়েছেটা কি? ইনায়া হাতের ব্যথায় ছটফট করছে। অনন্যা চোখ মুখ বাঁকিয়ে বলল, এই মেয়ে নিয়ে এসেছেন রান্নার জন্য? বোঝাই যাচ্ছে কি রান্না করে খাওয়াবে। তোমার বাবা তো বলল তুমি বিশাল রান্না জানো। যাও, ফ্রিজ খুলে ডিম ভেঙে হাতে লাগাও আর তোমার রুমে চলো। ইনায়া কিছু না বলে চুপচাপ নিজের রুমে প্রবেশ করলো। তার পিছন পিছন অনন্যাও রুমে আসলো। অনন্যা সেই ইনায়ার কানের দুল খুলতে খুলতে বলল, এসব তো আমার গহনা। তোমাকে বিয়ের দিন পরানোর জন্য দিয়েছিলাম, এখন নিয়ে যাচ্ছি, পরে আবার হারিয়ে যেতে পারে। ইনায়া অবাক হয়ে অনন্যার দিকে তাকালো। অনন্যা এক এক করে হাত কান গলা সব গহনা খুলে নিয়ে গেল। বিয়ের পরের দিন নতুন বইয়ের সব গহনা খুলে নেওয়ার মদ লাঞ্ছনা এই দুনিয়াতে নেই। হাতে যন্ত্রণা আর মনের যন্ত্রণা দুই মিলে একাকার হয়ে গেল। ইনায়া বুঝতে পারল এই বাড়িতে আরও অনেক কিছু তাকে সহ্য করতে হবে। রাত 9টায় জাফির বাসায় ফিরল। তার হাতে কয়েকটা প্যাকেটগুলো টেবিলের নিচে রাখলো। ইনায়া খাটের উপরে বসে আছে। জারিফ রুমে ঢুকতেই ইনায়ার দিকে নজর গেল। কেমন যেন খালি খালি লাগছে দেখতে, কি যেন একটা মিসিং। জাফির খেয়াল করলো কানে কোনো গহনা নেই তার গায়ে। জারিফ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, কেমন আছেন? ভালো। সারাদিন খেয়েছেন? আপনি? বাইরে থেকে খেয়েছি। রাতের খাবারও খেয়ে এসেছেন? না। ও, আপনি তো ফোন আনেননি। আমার ফোনে ফোন দিয়েছিল আপনার বাড়ি থেকে। কথা বলুন। ইনায়া ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। জারিফ বুঝতে পারল কিছু একটা গরমিল হয়েছে। সে এগিয়ে গেল ব্যালকনির দিকে। আড়াল থেকেই শুনতে পেল, আম্মু জানো আজ আমার গরম তেলে হাত পুড়ে গিয়েছে, কিন্তু কেউ হাতটা ধরেও দেখেনি, কেউ জিজ্ঞাসাও করেনি আমার কষ্ট হচ্ছে কিনা, কেউ একটু মলমও এনে দেয়নি। তুমি নেই বলে আজ কেউ আমার ব্যথায় উতলা হয়ে ওঠেনি। তোমার মতো আসলে কেউ হয় না আম্মু। আমার বিয়ে দিলে কেন আম্মু? জীবনে কি এমন পাপ করেছিলাম আমি? আপু মনে করে গায়ের রং কালো হওয়া পাপ, কিন্তু আজ আমি মনে করছি গায়ের রং সাদা হওয়াটাও পাপ। আজ গায়ের রং সাদা বলেই মানুষের নজরে এসেছি, আর নিজের ক্যারিয়ার হওয়ার আগেই বিয়েটা করতে হলো। সদ্য বিবাহিত মেয়ের কথা শুনে ইনায়ার মায়ের বুক ফেটে যাচ্ছে। কান্না চেপে ধরে রাখতে পারছে না। কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, জারিফ দেখিনি। জারিফ, তুমি কি যাতা বলছো আম্মু? তাকে আজ ঘুম থেকে ওঠার পর মাত্র দেখলাম। এইবারে সবাই সমান। আমি জারিফের কি হই আম্মু সে দায় দেখাতে যাবে? আমার কপালটা এত খারাপ হবে কল্পনাও ছিল না আম্মু। শ্বশুর বাড়িতে মেয়েদের আপনজন হয় একমাত্র স্বামী, কিন্তু আমার ক্ষেত্রে তা সম্পূর্ণ উল্টো। জারিফ তার বাবার কথা মতো বিয়ে করেছে, কবুল বলেছে, ব্যাস দায়িত্ব শেষ। বউ কি জিনিস এটাই তো সে জানে না। নিজের পছন্দে নিজের ইচ্ছায় বিয়ে করেনি। সে আমাকে পছন্দ করে না, চেনে না, জানে না, হুট করে বিয়ে করেছে। সে আমার খেয়াল কিভাবে রাখবে আম্মু? বিয়ে এভাবে হয় ইয়ানা, অজানা একটা মানুষ আপন করে হয়ে যায়। যাকে আমরা চিনতামই না সে জীবনের চেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা কল্পনাও করি না। জারিফ শিক্ষিত ছেলে, আমার বিশ্বাস ও তোমাকে বুঝবে, ও তোমাকে পছন্দ করবে, এত বেশি পছন্দ করবে যে তুমি সেদিন এই দিনটার কথা ভাববে। কথাগুলো বলার সময় ইনায়ার মা কাঁদছিল, সেটাই ইনায়া বুঝতে পারল। ইনায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কেতো না আম্মু। আর শোনো, ওরা আমার গায়ের সব গহনা খুলে নিয়ে গিয়েছে। এসব গহনা জাইরের ভাবির।
উনি আজই সব খুলে নিয়েছে। এই বাড়ির পরিবেশ কত খারাপ তুমি জানো না আম্মু। আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। আমি একদিনে বুঝতে পেরেছি ওখানের পরিবেশ। চেহারা সুন্দর হলেই মানুষের কপাল সুন্দর হয় না, চেহারার চেয়েও ভাগ্য ভালো হওয়া বেশি জরুরি আম্মু। এরা আমাকে এনেছে শুধু বাড়ির কাজ করানোর জন্য। ওরা ফিস ফিস করে বলাবলি করছিল আমাকে আর পড়তে দিবে না। এমনকি আমার শাশুড়ি আজই বলে দিয়েছে আমি যেন 3 বেলা রান্না করি, সংসারটা গুছিয়ে রাখি। জারিফ বেকার, আমার খাওয়ার পড়ার খরচ দেওয়ার সামর্থ্য নেই। জারিফের চাকরির আগ পর্যন্ত যেন আমি আমার বড় জায়ের সাথে মানিয়ে চলি, যে যা বলে তাই যেন শুনি। সে চাকরি করে, সংসারে টাকা দেয়, বড়লোকের মেয়ে। আজ দুপুরে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন এইভাবে। এমন হলে আমি জারিফ আর ওর ফ্যামিলির সাথে কথা বলবো। বিয়ের আগে তো এসব কথা ছিল না। এর চেয়ে আমাকে মেরে ফেললে না কেন? এই বাড়িতে আমার কোনো সম্মান নেই আম্মু। কথাগুলো যেন জারিফের হৃদয় ছুঁয়ে ছুরির মতো বিঁধল। এনায়া ছলছল চোখ জারিফকে ক্ষত বিক্ষত করলো। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। সে একজন ব্যক্তিবান পুরুষ, এনায়া তার স্ত্রী। এনায়ার এত বড় অপমান সে মেনে নিতে পারছে না। এনায়া তো জোর করে এই বাড়িতে আসেনি, বরং সে বিয়ে করতে রাজি ছিল না। সবাই প্ল্যান করে মেয়েটার সব স্বপ্ন শেষ করে দিল। নিজের পরিবার যে এমন জারিফ সেটা জানতো, তাই বিয়ে তো করতে রাজি ছিল না। নিজের পরিবারের মানুষ এই অন্যায় জারিফ মেনে নিবে না। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের মায়ের ঘরে গেল। ঘরে ঢোকার আগেই জারিফের কানে এলো। জারিফের বড় ভাবি জারিফের আম্মাকে বলছে, আম্মা, জারিফ তো টিউশনি করে। আমরা তো আর এতদিন ওর কাছে টাকা পয়সা চাইনি, কিন্তু এখন থেকে জারিফকে বলবেন ও যেন সংসারের টাকা দেয়। শুনেছি আমার যা বেতন ওর 4 চেয়ে বেশি টিউশনি করে থেকে ইনকাম পায়। জারিফ তখনই রুমের ভেতরে প্রবেশ করলো। নিজের মায়ের দিকে অগ্নিরূপে তাকিয়ে বলল, মা বাবা কোথায়? কেন বাবা? এখানে ডাকো, কথা আছে। জারিফের চিৎকার শুনে ইনায়া রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালো। জারিফের বাবা আর বড় ভাই রুমের মধ্যে প্রবেশ করলো। জারিফের বাবা বলল, কি হয়েছে জারিফ? নিজেদের ছোটলোকি ব্যবহার এইভাবে প্রকাশ করছো কেন তোমরা? হয়েছে কি? ইনায়ার গহনা খুলে এনেছে কেন ভাবি? আর গহনা সে এনেছে, এতে সমস্যা কি? গহনা দিয়েছিলে কেন? একজনকে কিছু দিয়ে খুলে আনার মতো ছোটলোকি কিভাবে করলে? এবার জারিফ তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি ভাবির গহনা কেন দিয়েছিলে? ওই বাড়িতে মানুষজন জিজ্ঞেস করছিল আমরা কি দিচ্ছি, তাই বড় বৌমার গহনা দিয়েছিলাম। কেন ওরা জানে না ওদের জামাই বেকার, তাদের মেয়েকে কিছু দিতে পারবে না? বেকার ছেলের সাথে এমনিতেই কেউ মেয়ে দেয় না। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বললে বিয়ে হতো? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম? বাড়িতে রান্না করবে কে? ইনায়া তোমাদের রাঁধুনি নয়, ওর এখনো লেখাপড়া শেষ হয়নি যে সারাদিন তোমাদের রান্না করে খাওয়াবে। ভাবি একবার রান্না করলে ইনায়া একবার রান্না করবে। লেখাপড়া কিসের? আর একদিনও না। বাড়ির বউ আর পড়াশোনা করে লাভ নেই। এই বাড়িতে লেখাপড়া চলবে না। একজন চাকরি করে ঠিকমতো রান্না করে খাওয়াতে পারে না, আরেকজনও চাকরি করলে এই সংসার দেখবে কে? জারিফের ভাবি পাশ থেকে বলল, দেখুন, আপনার ছেলে নাকি বিয়ে করবে না, এখনই বইয়ের হয়ে কত কথা বলছে। এইভাবে একটা মেয়ের লাইফ নষ্ট হতে আমি দিব না। তোমরা একটা সহজ সরল পরিবারকে ঠকিয়ে তাদের মেয়ের জীবন নষ্ট করতে চাইছো। লেখাপড়া করবে, খরচ দিবে কে? তোমার খরচই তো আমাদের চালাতে হয়। আমার খরচ এখন আমিই চালাই, আর ইনায়াকে লেখাপড়া আমি করাবো। বাবা, বইয়ের লেখাপড়া চালাবে? মানুষ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে জব পেয়ে যাচ্ছে, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে কি করলে? হ্যাঁ, 1 টাকাও এই বাড়ি থেকে তুমি আর পাবে না। তোমার ভাইয়াকে বলে দিব, আর এই মাস থেকে তুমি বাড়তি টাকা দিবে সংসারে। এতদিন তুমি ফ্রিতে খেয়েছো, এখন তোমার বউ আছে, দুজনে খরচ কে দিবে শুনি? হ্যাঁ, তোমার টিউশনির টাকা কি করো তুমি এত? হ্যাঁ, তুমি তো অনেক টাকা ইনকাম করো। এই সংসারে আমরা টাকা দিতে দিতে নিজেদের জন্য কিছুই জমাতে পারছি না, এখন থেকে আর পারবো না দিতে, বলে দিলাম। আমাকে জোর করে বিয়ে দিয়ে ভালোই খেললে। একটা নিষ্পাপ মেয়েকে এনে ওর গহনাও খুলে নিলে, কিছুদিন পরে নিতে। এত যখন দরদ তুমি বানিয়ে দাও। হ্যাঁ দিব। আমার বউয়ের পা থেকে মাথা পর্যন্ত গহনা থাকবে, না হলে আমার নাম জারিফ নয়। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। আমি জানি আমার কপালে ওই মেয়ে ছিল, তাই যেভাবেই হোক বিয়েটা হয়েছে। আর বিয়ে যখন হয়েছে, ওর প্রতি কোনো দায়িত্বের অবহেলা আমি করব না। আজ আমি বেকার, সময়টা খারাপ যাবে, কিন্তু
এই দিন দিন না, দিন একদিন পাল্টে যাবে। আর খাওয়ার খোঁটা দিলে আমার বউ আমার টাকায় খাবে, প্রয়োজনে একবেলা খাবে, তবুও তোমাদের কিছু খাবে না। বলেই জারিফ রুম থেকে বেরিয়ে গেল। এনার ছলছল চোখ দুটো শীতল হলো। মনের মাঝে কি যেন এক শান্তি পেল। এমন শান্তি সে আগে পায়নি। জারিফ যখন তাকে আমার বউ বলছিল তখন বুকের মাঝে কম্পন হচ্ছিল। জারিফ তার মা বাবার রুম থেকে বেরিয়ে গেল। এনায়া রুমে চলে গেল। জারিফের কয়েকটা কথা এনায়ার সব দুঃখ ভুলিয়ে দিল। যেন হঠাৎই বৃষ্টির মতো এক পশলা প্রেম এনায়ার হৃদয়ে দোলা দিল। যত্নই বোধ হয় একমাত্র ভালোবাসার অস্ত্র। জারিফের আনা প্যাকেটগুলো ইনায়া খুলল। সেখানে 4টা 3 পিস, সাথে কিছু কসমেটিক্স। ইনায়া বুঝলো এগুলো জারিফ এনেছে। ইনায়া অপেক্ষা করছে জারিফের জন্য। জারিফ এলে সে আর খারাপ ব্যবহার করবে না। কিছুক্ষণের মাঝেই জারিফ রুমে এলো। সোজা ইনায়ার কাছে গিয়ে কোনো অনুমতি ছাড়াই ইনায়ার হাতটা ধরে বলল, দেখি হাতটা। ইনায়া হাতটা মেলে দিল। দেখতেই জারিফের বুকের মাঝে জ্বলন উঠল। ইস, হাতটা তো পুড়ে গিয়েছে একদম। জারিফ একটা মলম হাতে লাগিয়ে দিতে দিতে বলল, তোমাকে আর রান্নাঘরে যেতে বললে যাবে না। আর 7 দিন এই বাড়িতে থাকবো আমরা। এই 7 দিন তোমাকে রান্না করতে বললে তরকারিতে লবণ বেশি দিবে, মরিচ বেশি দিবে। তোমাকে রাঁধুনি বানানোর শখ মিটিয়ে দিব। আমি কিছুই বলতে যাব না। ভেবো না আমি কখনো তোমাকে প্রশ্ন করব কেন এমন করলো। আর হ্যাঁ, আমি জানি আমাকে তোমার পছন্দ নয়। তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার অমতে বিয়ে হয়েছে। তুমি চাইলে সেখানে যেতে পারো, তবে এখনই যেও না। মানুষ খারাপ বলবে। আমি বাসা নিব 7 দিনের মাঝে। আমি বেকার, তবে টিউশনি আছে। সমস্যা নেই, চালাতে পারবো। হয়তো একটু কষ্ট হবে। এনার চোখে আবারও ছলছল করে উঠল। এমন একটা মানুষই তো সে চেয়েছিল জীবনে। তার আম্মুর চোখ এত নিখুঁত হলো কিভাবে? এনার ইচ্ছা করছে এখনই জারিফকে জড়িয়ে ধরে বলতে, মাত্র একটা দিনে আমার মন চুরি করে নিয়েছেন মশাই। আমি তো আপনাকেই ভালোবাসি। কিন্তু লজ্জায় বলতে পারল না। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সেদিন বিয়ে করব না বলে মিথ্যা বলেছিলাম। মিথ্যা বলেছিলে কেন? আমাকে পছন্দ হয়নি নাকি বেকার বলে? আমার না হয় এই সমস্যা ছিল, কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, বুঝলাম। আমারও গার্লফ্রেন্ড নেই। আমি তো জানি আমার ফ্যামিলি কেমন, তাই বেকার অবস্থায় বিয়ে করতে চাচ্ছিলাম না। তাছাড়া এত সুন্দরী একটা মেয়ে আমার মতো কালো ছেলের সাথে মানায় নাকি? আপনি কালো কোথায়? আপনি হ্যান্ডসাম খুব। জীবনে প্রথমবার কেউ এভাবে প্রশংসা করলো। কেউ আগে বলেনি? না। বিশ্বাস হচ্ছে না। হাতে কি খুব ব্যথা হচ্ছে? এখন কোনো ব্যথা নেই। ইনায়া, আমি জানি তুমি বেটার কিছু ডিজার্ভ করো। তুমি সুন্দরী মেয়ে। আমার মতো বেকার ছেলে আসলে তোমার যোগ্য নয়। যে কোনো কারণেই হোক তুমি আমার ভাগ্যে ছিলে, তাই আমার জীবনে এসেছো। বিয়ে আল্লাহর সিদ্ধান্তে হয়। যা হয়েছে সব ভুলে আমরা একসাথে জীবনটা পাড়ি দিতে পারি। আমি দীর্ঘদিন ডিপ্রেশন আর মানসিক অশান্তিতে আছি। একটা বেকার ছেলের জীবন কতটা অভিশপ্ত তুমি বুঝবে না। প্রতিনিয়ত মানুষ জিজ্ঞেস করে কবে চাকরি হবে তোর। ফ্যামিলি থেকে প্রেশার, জানি না কবে চাকরি হবে। এর মাঝে তুমি এলে জীবনে। আমি তোমার কোনো শখ পূরণ করতে পারলাম না। এই ব্যর্থতা নিয়ে বাঁচবো কিভাবে? ইনায়া জারিফের হাতটা ধরে বলল, আমার কিছু লাগবে না। আপনার সাথে আপনার মতো করে জীবনটা কাটিয়ে দিতে চাই। তবে আপনার অনেক ভালো চাকরি হবে। আমি সত্যি একদিন রাজরানী হব। আপনার এই বেকার জীবনের সঙ্গী হতে আমার আপত্তি নেই। আজ দুঃখটুকু ভাগ করে নিতে চাই, পরে না হয় সুখটুকু ভাগ করব। কোনো মেয়ে যে এত সহজে কারো বেকারত্ব মেনে নিতে পারে তোমাকে না দেখলে জানতাম না। তুমি আমার অনুপ্রেরণা ইনায়া। আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা এইবার করব। তোমার হাত ধরে যেন বলতে পারি, তোমার অনুপ্রেরণায় আজ আমি BCS ক্যাডার। ইনায়া নিজের অজান্তেই জারিফের বুকে মুখ লোকালো। জারিফ মুচকি হেসে ইনায়াকে জড়িয়ে নিল। এরপর কেটে গেছে লম্বা একটা সময়। জারিফকে আজ খুব অস্থির দেখাচ্ছে, কিন্তু কি নিয়ে ইনায়া সেটা জানে না। বিবাহের আজ 2 বছর পূর্ণ হলো। আজকের দিনটা তাদের জীবনের স্পেশাল দিন। ইনায়া গত 1 মাস ধরে ভেবে রেখেছে আজকে জারিফকে সে বিশেষ সারপ্রাইজ দিবে, কিন্তু জারিফকে অন্যমনস্ক আর মন খারাপ দেখে ইনায়া কিছুই বলতে পারছে না। বিগত 2 বছর অনেক অশান্তি আর দুঃখ কষ্টে দিন কেটেছে ইনায়ার জারিফের। অভাব অনটন, খেয়ে না খেয়ে দিন গিয়েছে, কিন্তু ওরা দুজনকে কাউকেই বুঝতে দেয়নি।
বিগত 2 বছরে তন্ময়া, জারিফ আর ইনায়া তিনজন হয়েছে জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি। তিনজনের জীবনে চিত্র ছিল ভিন্ন। তনয়ার গায়ের রং কালো, বয়স নিয়ে পরিবার, আত্মীয় স্বজন, সমাজের কাছে প্রতিটা পদে পদে হেনস্থা হয়েছে। সমাজ তাকে ছুঁড়ে ফেলেছে নর্দমায়। ফ্যামিলি থেকে কখনো তার বাবার বয়সী বিবাহিত ডিভোর্সি কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করেছে। তনয়ার জীবনটাও বিষাক্ত করে তুলেছিল প্রতিবেশীরা, শুধু বিয়ে হচ্ছে না বলে। এই সমাজ কালো মেয়েরা কতটা মূল্যহীন সেটা তনয়ার জীবনে হাড়ে হাড়ে টের পেয়েছে। কিন্তু কথায় আছে না, দিন কখনো একরকম যায় না। প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসে। হাল না ছেড়ে চেষ্টা করলে একদিন না একদিন অন্ধকার ঠিকই কেটে যায়। এনার বিয়ের 1 বছর পর তনয়া বিসিএস ক্যাডার হলো। চাকরির পরেই আরেকজন বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়। সেই ছেলেটির গায়ের রং ধবধবে সাদা, নিখুঁত, সুন্দর একটি ছেলে। তনয়া তার চারপাশের মানুষ তাক লাগিয়ে দিয়েছিল। গায়ের রং কালো, বরং নিয়ে দুঃখ কষ্ট সহ্য করে তনয়া কোনো এক রাজকুমারের রানী হয়েছে। শ্বশুরবাড়িতে সম্মানের সাথে সাথেই আছে। একদিকে ইনায়া পরীর মতো সুন্দর হওয়ায় শ্বশুরবাড়িতে মিনিমাম সম্মানটুকুও পায়নি। দিনের পর দিন অবহেলা আর খোটা সহ্য করে অবশেষে জারিফের সাথে আলাদা বাসায় উঠেছে। জারিফ বিয়ের প্রথমেই আলাদা বাসা নিতে চাইলেও ইনায়ার আপত্তি ছিল। সে সবটা মানিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার স্বামী বেকার বলে মিনিমাম সম্মানটিকেও কেউ তাকে দেয়নি। সারাদিন খাওয়া পড়া নিয়ে খোটা শুনিয়েছে। একটা সময় না পেরে জারিফের সাথে আলাদা বাসায় উঠে গেছে। সেখানে অভাবে অনাহারে অনেক কষ্টে দিন কেটেছে। জারিফের টিউশনির টাকায় সংসারের সাথে ইনায়ার লেখাপড়ার খরচ। ওদের সমস্যার কথা কাউকে জানায়নি ওরা। অপরদিকে জারিফ জীবনের প্রতিটা কণে কণে টের পেয়েছে বেকারত্বের কষ্ট। মা বাবা সন্তানকে আলাদা চোখে দেখে। জারিফের বড় ভাই ইনকাম করে বলে তাদের সাথে মা বাবা তুমি করে কথা বলে। এদিকে জারিফের সাথে তুই তুকারি যত প্রকার খারাপ ভাষা আছে তাই ব্যবহার করছে। ছেলেদের পকেটে টাকা না থাকলে সম্মান জিনিসটাই থাকে না। ছেলেদের সৌন্দর্য হলো টাকা। তবে জারিফ ইনায়ার সাপোর্ট পেয়েছে। ইনায়ার কখনো ভালো খাবার খেতে ইচ্ছা হলে বলেনি ও। ভালো একটা ড্রেসের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। সে জানে তার স্বামীর পকেট ফাঁকা। জারিফ সবটা খেয়াল করেছে, কিন্তু করার কিছুই নেই, তাই চুপচাপ থেকেছে। হঠাৎই জারিফ লাফিয়ে উঠল খুশিতে। ইনায়া ভীষণ অবাক হয়ে বলল, তুমি না এতক্ষণ গম্ভীর ছিলে, হঠাৎ কি হলো? জারিফ ইনায়াকে জড়িয়ে ধরে বলল, আজ বিসিএস ভাইবার রেজাল্ট দিয়েছে। আমি শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছি। ইনায়া খুশিতে কেঁদে দিল। জারিফকে জড়িয়ে ধরল শক্ত করে। জারিফও ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার এই সাফল্য তোমার জন্য ইনায়া। বলেই জারিফের বন্ধুদের ফোন করলো। ইনায়ার থেকে যে জারিফের প্ল্যান আজও বেশি ছিল ইনায়া জানে না। জারিফের বন্ধুরা এসে জারিফ আর ইনায়ার জন্য বাসর ঘর সাজালো, একদম ইনায়ার মনের মতো করে। পার্লার থেকে মানুষ এলেও ইনায়াকে সাজানোর জন্য। আজ ইনায়ার সেই দিনের বউ সাজের স্বপ্ন পূরণ হলো। ফটোগ্রাফারও আনা হয়েছে। জারিফ বলে দিয়েছে আজ সারা রাত আমার বইয়ের ছবি তুলবেন। ইনায়া জারিফের হাত ধরে আড়ালে ডেকে নিয়ে বলল, এসব কি হচ্ছে? আজ আমাদের ম্যারেজ ডে। বিয়েতে তোমার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ করলাম। আর হ্যাঁ, আস্তে আস্তে তোমাকে প্রচুর গহনা বানিয়ে দিব। আপাতত টাকা নেই। তোমার আলমারি ভর্তি দামি শাড়ি হবে, প্রচুর শপিং করবে, একদম রানি করে রাখবো। ইনায়া জারিফকে জড়িয়ে ধরে বলল, আমার তো এসব লাগবে না। সেদিনে আমি আর আজকের আমি এক নই। আমার আলাদা গহনা লাগবে না। আমার গহনা তো আপনিই মিস্টার। আমি জানি, বাট আমি আমার বউকে রানী করে রাখতে চাই। কেটে গিয়েছে আরও 2 বছর। সব কিছু বদলে গিয়েছে। ইনায়া আর তনয়ার মা বাবাকে কেউ আর ছোট চোখে দেখে না। মানুষ তাদের অন্যরকম সম্মানের চোখে দেখে। তনয়াকে এখন আর কেউ কালো বলে না। আগে যারা বাজে কথা বলতো তারাই এখন সম্মানের সাথে কথা বলে। জারিফ আর ফ্যামিলি থেকে কেউ বাজে কথা বলে না। ইনায়াকে কেউ আর অসম্মান করে কথা বলার সাহস বানায়। ইনায়াকে কেউ আর অসম্মান করে কথা বলতে সাহস পায় না। ইনায়ার এখন অনেক গহনা হয়েছে, আলমারি ভর্তি শাড়ি হয়েছে। জারিফ তার কার্ড ইনায়ার হাতে তুলে দিয়েছে। ইনায়া সত্যি এখন রানী। দুজন অচেনা মানুষ এখন এক অপরজনকে ছাড়া নিঃশ্বাসই নিতে পারে না। ভালোবাসা সুন্দর। দুজন মানুষ সঠিক হলে কষ্টের পরেই সুখ আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভালো থাকুক তাদের ভালোবাসা। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।